আসসালামু আলাইকুম। আমি ফারহানা হক বিলাসী, প্রভাষক আইসিটি, রাজধানী আইডেল কলেজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে যে টপিক্সটি সম্পর্কে রিভিশন দেব সেই টপিক্সটি মূলত হচ্ছে তিনটি কেবল এবং প্রজন্ম। আচ্ছা, তিনটি কেবল এবং প্রজন্ম দিয়ে আমাদের আজকে রিভিশন শুরু হবে। এবং রিভিশন শুরু হওয়ার আগে আমি আরেকটা কথা বলে রাখি, যেহেতু করোনাকালীন সময় এবং আমাদের এক্সামটা ঠিক এপ্রিল মাসে হওয়ার কথা ছিল, তো সেই জন্য কিন্তু আমি আমার সিলেবাসটা একটু আগে কমপ্লিট করে রেখেছিলাম। এবং যেহেতু 2 মাস পিছাতে হলো, তো স্বাভাবিকভাবে কিন্তু আমি আপনাদের সঙ্গে অনেক দিন ক্লাসে ছিলাম না। তো স্বাভাবিকভাবে আপনারা হয়তো অনেকটা ভুলেও গেছেন। তো সেই জন্য আজকে আমি মোটামুটি 2টা টপিক্সের উপরে রিভিশন দিয়ে দিব। 3টা কেবল এবং প্রজন্ম থেকে রিভিশন দেবো, এবং সময় যদি পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আমরা হয়তো বা আরও একটা টপিক্স আলোচনা করে দিব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কেবল। আমরা কেবল কিন্তু 3টা পড়েছিলাম। হ্যাঁ, 3টা কেবল সম্পর্কে আমরা ক্লাস নিয়েছিলাম। আমার যে ভিডিও ক্লাসগুলো, আগের ভিডিও ক্লাসগুলো ছিল, সেখানে কিন্তু দেখেছেন যে আমাদের 3টা ভিডিও ক্লাস অলরেডি আছে 3টা কেবলের উপরে। তো প্রথম যে কেবলটা আমরা পড়েছিলাম সেটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, দ্বিতীয়টা ছিল হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, এবং তৃতীয়টা ছিল হচ্ছে ফাইবার অপটিক কেবল। এখন কোএক্সিয়াল কেবল সম্পর্কে যখন আমি আপনাদেরকে পড়িয়েছিলাম, তো স্বাভাবিকভাবে আপনাদের মনে থাকার কথা যে আমাদের ক্লাসটা কোন সম্পর্কিত ছিল, প্রশ্নগুলো কোন সম্পর্কিত ছিল। কোএক্সিয়াল কেবল সম্পর্কে আমরা বলেছিলাম এটা হচ্ছে বেসিক্যালি এমন একটা তার যেটা কিনা ডিশের তার হিসেবে ব্যবহার করা হয়। ডিশের তার হিসেবে এই কেবলটাকে আমরা ব্যবহার করে থাকি। তো এটার অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে সেটা অলরেডি আপনার শীটের মধ্যে আছে এবং আপনাদের বইয়েও আছে। ঠিক আছে, ডিশের তার। এবং এটা সম্পর্কে যখন বলেছিলাম তখন আপনাদের মনে থাকার কথা আছে এই কেবলটার 4টা অংশ আছে। ঠিক আছে, 4টা পার্ট, কেবলটারই 4টা গঠনমূলক যে 4টা অংশ। তখনও এটাও বলেছিলাম যে গঠনমূলক 4টা অংশের নাম লিখে বর্ণনা করতে হয়, সুবিধা লিখতে হয়, বৈশিষ্ট্য লিখতে হয় এবং ব্যবহার লিখতে হয়। অর্থাৎ আপনাদেরকে মনে রাখতে হবে যখন কোনো কেবলের উপর কোনো প্রশ্ন আসবে, কোন কথাগুলো বললে আপনার নম্বর বেশি হবে। এই কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোন কথাগুলো খাতায় থাকলে পরে আপনি বেশি নম্বর পাবেন সেটা আপনাকে একটু মনে রাখতে হবে। তো বেসিক্যালি আমাদের প্রথম কাজ হচ্ছে কোন কোন অংশগুলো লিখতে হবে। প্রথম কাজ ওই 4টা অংশের নাম খাতায় লিখতে হবে। যে কোএক্সিয়াল কেবলটা আমরা পড়িয়েছি, সেই কোএক্সিয়াল কেবলের যে 4টা অংশ, গঠনের যে 4টা অংশ, ছবিটা আঁকতে হবে। প্রথম কথা, ছবি আঁকতে হবে খাতায়। কি করতে হবে? ছবি আঁকতে হবে খাতায়। খাতায় ছবি এঁকে স্পেসিফিক করে আপনাকে লিখে দিতে হবে কোন পার্টের কোন নাম। 4টা অংশের নাম আলাদা করে কলম দিয়ে আঁকেন বা পেন্সিল দিয়ে আঁকেন, আপ টু ইউ, আপনার ব্যাপার। আপনি কীভাবে আঁকবেন এটার জন্য কোনো নম্বর কাটা যাবে না। চাইলে কলম দিয়ে আঁকতে পারবেন, চাইলে পরে পেন্সিল দিয়েও আঁকতে পারবেন। ঠিক আছে, মার্ক করবেন কোন অংশর নাম কি। আলাদা করে যদি আপনি শুধু পাশে যে কোনো এক কোনায় লিখে রাখলেন এটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, এই 4টা হচ্ছে তার বৈশিষ্ট্য, তা না। বরং কেবলের মধ্যে স্পেসিফিক আপনাকে দাগ দিয়ে মার্ক করে বলতে হবে এই অংশে এইটা, এই অংশে এইটা এবং এই অংশে এইটা। 4টা অংশের মধ্যে 4টা অংশের আলাদা আলাদা নাম ছবির মধ্যেই আলাদা করে স্পেসিফিক করে আপনাকে বলতে হবে। তো সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে 4টা অংশের নাম বলা। তারপরে হচ্ছে আপনাদের বৈশিষ্ট্য লিখতে হবে। এটার যে সুবিধাগুলো আছে, যে বৈশিষ্ট্যগুলো আছে, সেইটা আপনাকে বলতে হবে। সেই বৈশিষ্ট্যগুলো লিখলে বেশিরভাগ নাম্বারটা পাওয়া যাবে। তারপরে সুবিধা, তারপরে ব্যবহার। সুবিধা এবং ব্যবহার বলার পরে আপনার কিন্তু এই প্রশ্নের মার্কসটা ম্যাক্সিমাম উঠে যাবে। সুবিধা বলবেন, ব্যবহার বলবেন। আচ্ছা, এবার একটু কোএক্সিয়াল কেবলের প্রশ্নটা কীভাবে আসবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, প্রথম উদ্দীপক যেটা আসতে পারে, প্রথম প্যাটার্ন, প্রথম স্যাম্পল কীভাবে আসতে পারে, যখন কীভাবে চিনবেন যে সেটা কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবল প্রশ্ন কীভাবে আসবে? মূলত কোএক্সিয়াল কেবলের প্রশ্ন যেভাবে আসবে সেটা হচ্ছে কেবলটার ছবি থাকবে। প্রশ্নের মধ্যে, উদ্দীপকের মধ্যে অবশ্যই ছবি থাকবে। খেয়াল করবেন প্রশ্নের মধ্যে বা উদ্দীপকের মধ্যে আপনার ছবিটা আছে কিনা। কোএক্সিয়াল কেবলের যে ছবিটা সেটা আপনাকে অবশ্যই চিনতে হবে। ঠিক আছে, ছবিটা আসবে, ছবিটা দেখে নেবেন। এবং দ্বিতীয় স্যাম্পল যেটা হতে পারে, আমরা যেহেতু বললাম যে এটা হচ্ছে আমরা ডিশের তার হিসেবে ব্যবহার করি, তো সেই জন্যে ডিশের কথা বলা থাকবে। ডিশের তার হিসেবে ব্যবহার করা হয়, টিভিকে বললে টিভির সাথে কানেক্ট করা হয়, এই জাতীয় কথাগুলো বলতে হবে, বলা থাকবে। আপনার উদ্দীপকের মধ্যে প্রথম উদ্দীপক হচ্ছে কেবলের ছবি থাকবে, অথবা দ্বিতীয় স্যাম্পল প্রশ্ন যেটা হতে পারে সেটা হচ্ছে যে ডিশের তার হিসেবে ব্যবহার করা হয়, এই ধরনের একটা কথা বলা থাকবে।
আর লেখার সময় যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্ট আপনারা সবাই কমন সাবজেক্ট, তো সবাই তো আছেন সায়েন্স, আর্টস, কমার্স, কীভাবে লিখলে নম্বর বেশি পাবো সেটা কিন্তু আগেও আমি বলেছি, এখনও বলছি। মূল উত্তরের সময় অবশ্যই ছবি আঁকবেন, স্পেসিফিক করে বলবেন, 4টা অংশ দেখাবেন, ব্যবহার লিখবেন, বৈশিষ্ট্য লিখবেন, সুবিধা বলবেন। আর যদি কম্প্যারিজন কোনো কারণে করতে বলে, কম্পেয়ার করতে বলে কোন কেবলটা ভালো, সাপোজ আমি আগে টুইস্টেড পেয়ারটা সম্পর্কে বলে নিই, তারপরে আপনাকে কম্প্যারিজনের প্রশ্নটা বলে দিচ্ছি। আচ্ছা, টুইস্টেড পেয়ার কেবলটা কেমন? আমাদের বইতে কিন্তু ছবি আছে টুইস্টেড পেয়ার কেবলের। টুইস্টেড পেয়ার কেবলের যে ছবিটা আছে সেখানে আপনারা দেখেছেন যে ছবিটার মধ্যে পেঁচানো তারটা আছে পেঁচানো অবস্থায়, 4 জোড়া তার পেঁচানো অবস্থায় আছে, এবং কমন তার সাদা, বাকি তার লাল, নীল, হলুদ, সবুজ, এইভাবে ডিপেন্ড করে তারের কোয়ালিটি, ব্র্যান্ড, কোম্পানির উপর ভিত্তি করে এক এক ধরনের কম্বিনেশন, সাদার সাথে অন্য যে কোনো একটা কালার 4 জোড়া হয়ে থাকে। এই তারটারও ছবি থাকবে, তো এই তারটার ছবি থাকলে পরে আপনি চিনবেন। এবং আমরা এটাকে দুইভাবে ব্যবহার করে থাকি। টুইস্টেড পেয়ার কেবলটা দুইভাবে ব্যবহার করা হয়ে থাকে। ইন্টারনেট কানেকশন সংযোগ দেওয়ার ক্ষেত্রে, ইন্টারনেট কানেকশন বা সংযোগ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তার পাশাপাশি টেলিফোনের তার হিসেবে ব্যবহার করে থাকি। টেলিফোনের তারের কথা উদ্দীপকে বলা থাকবে, বা ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় উদ্দীপকে, সেই কথাটাও বলা থাকবে। ঠিক আছে? আচ্ছা, এরপর এটার যে বৈশিষ্ট্য লিখবেন, শীটের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো বলা আছে সেগুলো অবশ্যই লিখতে হবে, ব্যবহার আছে সেগুলো লিখতে হবে, আর সুবিধা বলতে হবে, কেবলটার কী কী সুবিধা আছে সেটা বলতে হবে। যদি স্পেসিফিক করে বলে কোএক্সেল কেবলের বৈশিষ্ট্য সুবিধা লিখো, বা কোএক্সেল কেবলের পরে টুইস্টেড পেয়ারের সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য লিখো, তাহলে সেটা অবশ্যই লিখতে হবে। গঠন আলোচনা করতে বললে গঠন বর্ণনা করা লাগবে। প্রশ্নের মধ্যে কোথাও যদি গঠন বলা থাকে তাহলে গঠনের কথাগুলো অবশ্যই বলতে হবে। গঠন বলা ছাড়া কিন্তু নম্বর কোনোভাবেই পাওয়া যাবে না। যেন তেন কথা বলে নম্বর কখনো পাওয়া যায় না। আচ্ছা, এরপরে হচ্ছে কম্প্যারিজনের প্রশ্ন। 4 মার্কের যে প্রশ্নটা থাকে, তো দেখা যায় 2টা কেবল সম্পর্কে কম্পেয়ার করতে বলে, 2টা কেবলের ছবি দিয়ে দিতে পারে সাপোজ, হ্যাঁ, ছবি দিয়ে বললো যে 2টা কেবলের মধ্যে তুমি কোনটাকে ভালো মনে করো, কোনটাকে তুমি বেটার মনে করো, আলোচনা করো, তোমার মতামত দাও। যেহেতু তোমার মতামত চাওয়া হয়েছে, সেক্ষেত্রে আমরা যেটা কমনলি বলে থাকি যে হ্যাঁ, আমরা টিচাররা মনে করি 2টা কেবলের মধ্যে সবসময় বেস্ট হচ্ছে কোএক্সেল কেবল, বা যারা ব্যবহার করে তারাও বলে কোএক্সেল কেবলটা হচ্ছে ভালো। তো কোএক্সেল কেবলটার পক্ষে যুক্তি গেলে সবসময় মনে রাখবেন, কোএক্সেল কেবলটার পক্ষে যদি যুক্তি যায় তো সেক্ষেত্রে নম্বরটা আপনার জন্য বেশি বরাদ্দ হবে। আর যদি টুইস্টেড পেয়ার কেবলকে আপনি বলেন ভালো, তো সেক্ষেত্রে কিন্তু নম্বরটা একটু কমবে। তবে একটা কথা এখানে বলে রাখি, যদি আপনার যুক্তিসঙ্গত কথা উপস্থাপন সুন্দর হয় তো সেক্ষেত্রে নম্বরটা ভ্যারি করতে পারে। টিচার ভেদে নম্বরগুলো ভ্যারি করে। নর্মালি টিচাররা আমরা সবাই মনে করি যে কোএক্সেল কেবলটা ভালো, তবে উপস্থাপনের উপর ডিপেন্ড করে আমরা নম্বর কম বেশি করি। টুইস্টেড পেয়ারের পক্ষে যুক্তি ভালো হলে অবশ্যই টুইস্টেড পেয়ারকেও আমরা ফুল মার্কস দিতে বাধ্য, কারণ খাতার উপস্থাপনটা বেশি গুরুত্বপূর্ণ, বেশি জরুরি। ঠিক আছে? এটা গেল হচ্ছে 2টা কেবলের কথা আমরা বললাম, যে টুইস্টেড পেয়ার এবং কোএক্সিয়াল কেবল। এখন যদি ফাইবার অপটিক আসে, তো ফাইবার অপটিক কেবল সম্পর্কে বা অপটিক্যাল ফাইবার সম্পর্কে যখন আপনি আলোচনা করবেন, তখন আপনি কাকে ভালো বলবেন? এই 3টা কেবলের মধ্যে আপনার কোনটাকে ভালো মনে হয়? তাহলে 3টা কেবলের ছবি কিন্তু একসাথে থাকবে না। প্রশ্ন যেহেতু 2টা, তো স্বাভাবিকভাবে 2টা প্রশ্ন থাকলে 2টা টপিক্স, 2টার আমাদের কেবল থাকতে পারে, 3টা কেবল একসাথে কখনোই থাকবে না। তারপরেও মনে হলো প্রশ্নকর্তার যে না 3টা কেবলের ছবি দিয়ে আমি কম্পেয়ার করতে বলি, তো সেক্ষেত্রে আমরা ফাইবার অপটিক কেবলের কোন ধরনের প্রশ্ন আসতেছে, ফাইবার অপটিক কেবল থেকে 2 ধরনের প্রশ্ন আসবে। আমরা কেন ফাইবার অপটিককে ভালো মনে করি, আর এটার গঠন, কারণ এটার উপর আলাদা প্রশ্ন হয়। বোর্ড প্যাটার্ন বা কলেজ প্যাটার্নের প্রশ্ন অনুযায়ী সবসময় ফাইবার অপটিকের গঠন আসে। এখন পর্যন্ত বোর্ডের প্যাটার্ন অনুযায়ী বা কলেজ প্যাটার্ন অনুযায়ী ফাইবার অপটিক কেবল ছাড়া কোএক্সিয়াল কেবল বা টুইস্টেড পেয়ার কেবলের উপরে গঠনমূলক কোনো প্রশ্ন আসেনি, যে কোএক্সিয়াল কেবলটার গঠন বর্ণনা করো বা টুইস্টেড পেয়ার কেবলটার গঠন বর্ণনা করো, এরকম কিন্তু প্রশ্ন এখন পর্যন্ত আসেনি। তো সেক্ষেত্রে আপনার সুবিধা আছে যে এগুলো সম্পর্কে যে ডিটেলসটা আপনি পড়েছেন সেগুলোই আসবে, মানে বর্ণনা করতে হবে সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য। কিন্তু ফাইবার অপটিক কেবলের বেলায় কিন্তু এই নিয়মটা প্রযোজ্য না, কারণ ফাইবার অপটিক কেবল থেকে সব সময় 2টা প্রশ্ন হয় আলাদা আলাদা। প্রথম হচ্ছে গঠন, কারণ গঠনের মধ্যে 3টা অংশ আছে, কোর, ক্লাডিং, জ্যাকেট। কোর, ক্লাডিং, জ্যাকেট 3টার নাম বলে স্পেসিফিক মার্ক করতে হবে। কেবলটা আঁকবেন, প্রথম কাজ কেবলটাকে আঁকবেন, একে তারপরে স্পেসিফিক জায়গাগুলো দেখাবেন, কোর কোনটাকে বলছে, ক্লাডিং কোনটাকে বলছে, জ্যাকেট কোনটাকে বলছে, একে স্পেসিফিক বলে তারপরে এটার সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য বলতে হবে, যদি সুবিধা অসুবিধা বৈশিষ্ট্যের কথা বলে তবে। আর যদি বলে যে কেবলটার গঠন বর্ণনা করো, তাহলে শুধুমাত্র গঠন বর্ণনা করেই
বের হয়ে চলে আসতে হবে। ওখানে আপনি সুবিধা বললে কিন্তু সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য বললে কিন্তু আমরা 50% মার্কস দেবো। গঠন চাইলে গঠনে লিখতে হবে, সুবিধা বললে সুবিধা, গঠনের প্রশ্ন আলাদা, সুবিধার বৈশিষ্ট্যের প্রশ্নের মার্কস কিন্তু আলাদা। কোন প্রশ্ন আসবে এটা প্রশ্ন ভালো করে খেয়াল করবেন। আর একটা কথা বলে রাখি, যেহেতু আপনারা টপোলজিও পড়েছিলেন, তো টপোলজির হিসেবে আমরা ব্যাকবোন কেবলের কথা বলে থাকি। এটা আরেকটা প্রশ্নের প্যাটার্ন হয়, হ্যাঁ, গঠন বৈশিষ্ট্যের পাশাপাশি সামহাও যদি আমরা টপোলজির সাথে লিঙ্ক আপ করে দিই এই প্রশ্নটা, এই টপিকসটার ফাইবার অপটিক কেবলকে লিঙ্ক আপ করা হয় সাধারণত টপোলজির সাথে। কখন ব্যাকবোন কেবল হিসেবে ব্যবহার করা হয় এই কথাটা যদি কোথাও বলা থাকে, টপোলজির ছবি আছে, যে কোনো একটা টপোলজির ছবি আছে, সাপোজ রিং থাকলো, বাস থাকলো, স্টার থাকলো, কিন্তু বলা হলো মার্ক করে বলা হলো একটা তার, এই তারটা হচ্ছে ব্যাকবোন কেবল। ব্যাকবোন কেবল হিসেবে মনে রাখবেন সেটা অবশ্যই ফাইবার অপটিক কেবল। এবং ব্যাকবোন কেবলের কথা বলো যে উদ্দীপকে যে তারটি দেখতে পাচ্ছ টপোলজির মধ্যে, সেই তারটার বৈশিষ্ট্য বর্ণনা করো, তখন কিন্তু তারটার বৈশিষ্ট্য বর্ণনা করতে হবে। আবার বলে দিল না, উদ্দীপকে যে টপোলজির ছবিটি দেখতে পাচ্ছ সেখানে যে কেবলটি ব্যবহার করা হয়েছে সেই কেবলটির গঠন বর্ণনা করো। অর্থাৎ ব্যাকবোন কেবল হিসেবে কেবলটাকে আমরা কিন্তু মার্ক করতেছি অ্যাজ এ ফাইবার অপটিক কেবল। তো সেক্ষেত্রে তোমাকে বলতে হবে ফাইবার অপটিক কেবলের গঠন। তো এই তিনটা জিনিস একটু মাথায় রাখবেন। প্রথম কথা হচ্ছে কেবলটার ছবি থাকবে, ছবি থাকলে গঠন টঠন সব বর্ণনা করতে হবে, আলোচনা করতে হবে। ব্যাকবোন কেবলের কথা বলা থাকবে, আর কি বলা থাকবে, ফাইবার অপটিক কেবলটার আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের জন্য কিছু কথা, আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের জন্য ফাইবার অপটিক কেবলটা কথাও বলা থাকবে। এই তিনভাবে ছবি থাকবে, আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের জন্য কেবল ব্যবহার করা হয় সেইটা বলা থাকবে, এবং ব্যাকবোন কেবল হিসেবে ব্যবহার করা হয় সেই কথাটা বলা থাকবে। এই প্রশ্নটা, এই টপিক্সটা হচ্ছে এমন এক ধরনের টপিক্স যেখান থেকে মিনিমাম 2 থেকে 3টা প্রশ্ন আসা সম্ভব। আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন বলতে আসলে আমরা কী বুঝি সেটা একটু আপনাদেরকে হালকা করে বলে দিচ্ছি। আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের জন্য যে কেবল বলা হচ্ছে তার মানে হচ্ছে যে আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরে বিশ্বের অন্যান্য দেশের সাথে সংযোগ স্থাপন করতে চাইলে যে কেবলটা ব্যবহার করি এক নামে, সেটি হচ্ছে ফাইবার অপটিক কেবল। বাংলাদেশের সাথে অন্যান্য দেশের সংযোগ স্থাপনের জন্য যে কেবলটা আসলে আমাদের ইউজ করতে হয় সেটি মূলত হচ্ছে ফাইবার অপটিক কেবল। এই তিনভাবে আসবে, জিনিসটা একটু মনে রাখবেন। খাতায় কীভাবে লিখতে হবে সেটা কিন্তু অলরেডি বলে রেখেছি। এরপরে চলে যাচ্ছি হচ্ছে আমাদের প্রজন্ম। আমি যখন প্রজন্মের ক্লাস নিয়েছিলাম, আপনাদের মনে থাকার কথা, প্রজন্মের সম্পর্কে আমি প্রথমেই বলেছিলাম মোবাইল প্রজন্ম বলতে আসলে আমরা কী বুঝি। মোবাইল প্রজন্ম বলতে যা বোঝায় সেটা হচ্ছে কোন প্রজন্মে আমি কোন ধরনের মোবাইল ব্যবহার করতাম, কোন প্রজন্মে আমি কোন ধরনের মোবাইল, 80 সালের দিকে কোন মোবাইল ব্যবহার হতো, 90 সালের দিকে কোন ধরনের মোবাইল ব্যবহার হতো, 2000 সালের দিকে কোন ধরনের মোবাইল ব্যবহার হয়, 2010-এর পরে কোন ধরনের মোবাইল ব্যবহার হয়। অর্থাৎ 80 সালের দিকে আমি ব্যবহার করতাম হচ্ছে প্রথম প্রজন্মের মোবাইল, 90 হলে সেটা ব্যবহার করতাম হচ্ছে দ্বিতীয় প্রজন্মের মোবাইল, 2000 হলে তৃতীয় প্রজন্মের মোবাইল, এবং 2010-এর পরে হলে সেটা কিন্তু চতুর্থ প্রজন্মের মোবাইল। এগুলো একটু মনে রাখতে হবে। বৈশিষ্ট্যগুলো শীটের মধ্যে অবশ্যই বলা আছে, খেয়াল করবেন। বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে প্রথম প্রজন্মের মোবাইল থেকে উদ্দীপক কোনটা থাকবে সেটাও বলে দিচ্ছি। সাপোজ প্রথম প্রজন্মের মোবাইলের প্রশ্ন আসলো, কিভাবে আপনি বুঝবেন? ছবি থাকবে, প্রথম প্রজন্মের মোবাইলের ছবি থাকবে। তো প্রথম প্রজন্মের মোবাইলের ছবি আপনাদের বইতে আছে, একটু বই থেকে দেখে নেবেন। তো বইতে পেয়ে যাবেন যেহেতু, তো স্বাভাবিকভাবে ধরতে পারবেন যে এটা প্রথম প্রজন্মের মোবাইল। বড় হয়, সাইজে বড় হয়, অনেকটা বড়, অ্যান্টিনাযুক্ত একটা মোবাইল। হ্যাঁ, আমি যখন ক্লাস নিয়েছিলাম আপনাদেরকে বলেছিলাম মোটামুটি বড় সাইজের মোবাইল এবং অ্যান্টিনাযুক্ত মোবাইল, এই জিনিসটা মনে রাখবেন। এবং এটার কোনো রোমিং সুবিধা ছিল না, SMS সুবিধা ছিল না, SMS করা যেত না। এটা হচ্ছে এটার উদ্দীপক। দ্বিতীয় প্রজন্মের মোবাইলের বৈশিষ্ট্য কী বলেছিলাম, যে ছবি থাকবে, প্রথম প্রশ্ন ছবি থাকবে, অথবা বলা থাকবে রোমিং সুবিধা আছে, সীমিত আকারে রোমিং সুবিধা আছে, এই কথাটা বলা থাকবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের বলা থাকবে SMS সুবিধা ছিল, SMS করার সুযোগটা পেতাম, এই কথাটা বলা থাকলে বুঝবেন দ্বিতীয় প্রজন্মের মোবাইল। SMS MMS করার সুবিধা ছিল, আর হচ্ছে কি রোমিং সুবিধা আছে, এইভাবে বলা থাকলে দ্বিতীয় প্রজন্মের মোবাইল। এটা গেল হচ্ছে প্রথম এবং দ্বিতীয় প্রজন্ম। এবার তৃতীয় এবং চতুর্থ প্রজন্মের মোবাইল অলমোস্ট সেম। তৃতীয় এবং চতুর্থ প্রজন্মের মোবাইল যেটা, সেটা অলমোস্ট সিমিলার বা সেম। কেন আমরা তৃতীয় এবং চতুর্থ প্রজন্মের মোবাইলকে সেম বলি? SMS সুবিধা আছে, রোমিং সুবিধা আছে, এবং একই ব্র্যান্ডের, একই কোম্পানি, একটু 19 একটা 10 বছর আগের, একটা 10 বছর পরের, কিন্তু কোয়ালিটিতে একটু ভিন্ন। কোয়ালিটিতে একটু ভিন্ন কেন? যেমন ভিডিও করা যায়, রেকর্ড করা যায়, ছবি আপলোড করতে গেলে ছবিটা একদম ফ্রেশ ছবি আসে। যেটা তৃতীয় প্রজন্মের মোবাইল সেগুলোতে ছবিটা একটু ফ্ল্যাশ কাজ করে না, বা ছবিটা একটু কেমন ঘোলা ঘোলা আসে, এই টাইপের।
এবং অন্যান্য সুবিধা আছে, বাট চতুর্থ প্রজন্মের মোবাইল যারা আপনারা এখন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, আইফোন ব্যবহার করেন, এগুলোর নেটওয়ার্ক সুবিধা, কানেকশন সুবিধা, সিম লাগালে সিমের আমরা লোকেশন পর্যন্ত দেখতে পাই। হ্যাঁ, তৃতীয় প্রজন্মের মোবাইল কিন্তু এত রকম অ্যাডভান্টেজ দেয় না। আমরা এখন মোবাইল ব্যবহার করি, কোন লোকেশনে আসি, বিভিন্ন রকম অ্যাপ ব্যবহার করার সুযোগও আছে। তৃতীয় প্রজন্মের মোবাইলে কিন্তু অতটা অ্যাপ ব্যবহার করার সুযোগও ছিল না। এখন যে অ্যান্ড্রয়েডগুলো, আইফোনগুলো আমরা ব্যবহার করি, আমরা কিন্তু বিভিন্ন অনলাইন ভিত্তিক যে অ্যাপগুলো আছে সেগুলো ব্যবহার করার সুযোগ পাচ্ছি। এটা কিন্তু তৃতীয় প্রজন্মের মোবাইলে ছিল না। এইটুকুই হচ্ছে পার্থক্য। অর্থাৎ খেয়াল করবেন কোন প্রজন্মে কোন ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করতাম, সেটাই হচ্ছে আমার প্রজন্ম ভিত্তিক মোবাইল। সিমের সাথে একটা সম্পর্ক আছে, সিম। কারণ এখন শুধু মোবাইলই কিন্তু একমাত্র মাধ্যম নয় যে কোন প্রজন্মে কোন মোবাইল ব্যবহার করতাম। প্রত্যেকটা মোবাইল কোম্পানির সাথে, ব্র্যান্ডের সাথে ভিত্তি করে মোবাইলের সিম কীরকম ছিল, সিমটাও কিন্তু আমাদের প্রজন্মের সাথে সম্পর্কিত। কারণ সিমের কোয়ালিটির উপর ভিত্তি করে কিন্তু সেটের ফাংশন তৈরি হয়। অর্থাৎ প্রথম প্রজন্মের মোবাইলের যেটা ছিল বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সেটের মধ্যে সমস্ত ফাংশন করা থাকতো, সিম সিস্টেম ছিল না। দ্বিতীয় প্রজন্মের মোবাইলের সিম সিস্টেম ছিল, প্রিপেড পোস্টপেড ব্যবস্থা শুরু হয়ে গেছে। তৃতীয় প্রজন্মের মোবাইল থেকে এখন তো সিম আসেই। তৃতীয় এবং চতুর্থ প্রজন্ম যেটা আছে, আমরা সিম সিস্টেম ব্যবহার করি। সিমের কোয়ালিটি, আপনাদের মোবাইলে কিছু কিছু সময় বিভিন্ন মোবাইল কোম্পানি, মোবাইল অপারেটর কোম্পানি আপনাদেরকে মেসেজ দেয়, আপনার খেয়াল করেছেন হয়তো বা, বাংলা লিঙ্ক, ওয়ারিড বা ধরেন হচ্ছে গ্রামীণ ফোন, এই কোম্পানিগুলো আপনাদেরকে মেসেজ পাঠায়। কীভাবে মেসেজ পাঠায়? 3G সিমকে 4G সিমে পরিণত করেন, 3G সিমকে 4G সিমে কনভার্ট করেন, ডাইভার্ট করেন। ঠিক আছে, এই ধরনের মেসেজগুলো যে আসে, অর্থাৎ সিম ডাইভার্সন করা হচ্ছে 3G থেকে 4Gতে, স্পিড বাড়ে, ব্যান্ডউইথ ভালো পাওয়া যায়। ঠিক আছে, এই সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার জন্য যে মোবাইল অপারেটরগুলো আপনাদেরকে মেসেজ দেয়, অর্থাৎ তারা চাচ্ছে যে আপনার মোবাইলের সিমটা একটু হলেও আপগ্রেডেড হোক, একটু আপডেট হোক। ঠিক আছে, এই সুবিধাগুলো সম্বলিত যে মোবাইল আছে সেগুলোই হচ্ছে তৃতীয় এবং চতুর্থ প্রজন্মের মোবাইল। আর এই হচ্ছে আমাদের বেসিক আলোচনা। আমরা আজকের ক্লাসটা কিন্তু শুধুমাত্র 3টা কেবল এবং প্রজন্ম সম্পর্কে আলোচনা করলাম। নেক্সট যে বৃহস্পতিবারে আপনাদের আইসিটি ক্লাসটা যাবে, সেখানে আবার আমরা 2টা বা 3টা টপিক সম্পর্কে সুন্দর করে আলোচনা করে দেবো, আপনাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। আমার ক্লাস সম্পর্কে যদি কোনো কমপ্লেন থাকে, আপনারা আমাকে সরাসরি জানাবেন। কোনো সমস্যা থাকলে আমার সঙ্গে আলোচনা করবেন। প্রশ্ন কীভাবে হবে, উত্তর কীভাবে লিখতে হবে, সেটাও আমি আপনাদেরকে ডিটেলসে বলে দিয়েছি। তো স্বাভাবিকভাবে এই জিনিসগুলো একটু ভালোভাবে মনে রাখবেন। প্রত্যেক প্রজন্মের মোবাইল সম্পর্কে একদম ডিটেলসে খাতার মধ্যে লিখবেন, একটু বড় করে লিখবেন, যেহেতু এগুলো 3 এবং 4 মার্কের প্রশ্ন, একটু বড় করে লিখতে হবে। নিজে থেকে বিশেষ কিছু কথাবার্তা বলতে হবে, শিটে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো বললেও হবে। সেগুলো বললে আমরা একটু কম নাম্বার দেবো। তার পাশাপাশি আরও যে বৈশিষ্ট্যগুলো আমি ক্লাসে আলোচনা করেছি সেগুলো লিখতে হবে। বই থেকে আরও বিশেষ বিশেষ কথাবার্তা বললে ম্যাক্সিমাম নাম্বারটা আপনারা পেয়ে যাবেন। আর যদি বলে কম্পেয়ারের কথা, কোন প্রজন্মের মোবাইলকে আপনি ভালো মনে করবেন এবং কোন প্রজন্মের মোবাইল প্রশ্ন আসছে সেইটা দেখে বুঝে অবশ্যই আমরা 4th প্রজন্মের মোবাইল, যেটা চতুর্থ প্রজন্মের মোবাইল, সেটাকেই ভালো বলবো, তাই না? আবার প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের মধ্যে আপনি কোনটাকে ভালো বলবেন? দ্বিতীয় প্রজন্মের মোবাইল। দ্বিতীয় এবং তৃতীয়ের মধ্যে কোনটাকে ভালো বলবেন? তৃতীয় প্রজন্মের মোবাইল। আবার তৃতীয় এবং চতুর্থ প্রজন্মের মোবাইলের মধ্যে কোনটাকে ভালো বলবেন? অবভিয়াসলি চতুর্থ প্রজন্মের মোবাইল। এইভাবে কোনটার উপর ভিত্তি করে আপনার অ্যান্সার হবে, আপনি কিসের উপর ভিত্তি করে অ্যান্সারটা লিখছেন, কী পরিমাণ নম্বর চাচ্ছেন, সেটা কিন্তু আপনার হাতের মধ্যে সীমাবদ্ধ। আপনি কতটুকু লিখতে চাচ্ছেন, কতটুকু উপস্থাপন খাতার মধ্যে আছে, কত সুন্দর করে উপস্থাপন আছে, সেইটার উপর ভিত্তি করে নম্বরটা আমরা কম বা বেশি করি। এই জিনিসগুলো আপনাদেরকে কষ্ট করে মনে করতে হবে, মুখস্থ করতে হবে, প্র্যাকটিস করতে হবে বারংবার। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আর আমরা যেহেতু লাইভ ক্লাসে নেক্সট ক্লাস থেকে শুরু করে দিব আবার নেক্সট সপ্তাহ থেকে, তো এই জিনিসগুলো একটু মনে রাখবেন যে কীভাবে ক্লাসের মধ্যে কোনো সমস্যা থাকলে, আমার ভিডিও ক্লাসে কোনো রকমের কোনো সমস্যা থাকলে অবশ্যই ভিডিও দেখে আমাকে কমেন্ট করবেন, আমাকে জানাবেন, আমাকে মেসেজ দিবেন। আমার সঙ্গে পার্সোনালি কথা বলতে পারেন। কোনো সমস্যা হলে আমি আপনাদেরকে সলভ করার চেষ্টা করব এবং আপনাদের লাইভ ক্লাসগুলোতে আপনাদের সমস্ত সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।